বিএনপি ষড়যন্ত্র করে সমস্ত জনগণকে মানে শাসন করতে চায়, কুক্ষিগত করতে চায়, গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে চায়। শুধুমাত্র আমরা আপনি চেয়ারে বসবেন আর আপনার চেয়ারের খুঁটি হয়ে আপনারা আমরা পালকির মতো বহন করে বেড়াবো, এটা তো হতে পারে না। ৭১ সাল থেকে বর্তমান পর্যন্ত দেখেছি যে আগের যে নিয়ম ছিল সেটা একটা ব্যর্থ এবং সেটা স্বৈর শাসন তৈরি করে, স্বৈর শাসক তৈরি করে। তো আমরা তো স্বৈর শাসক বারবার এই ছাত্র আন্দোলন করে এই হটাবো না। অতএব যেটা এমন একটা করা দরকার, সিস্টেম করা দরকার যাতে বারবার এই স্বৈর শাসন আমাদের ঘাড়ের পর না চেপে বসে। এই পিআর সিস্টেম হলে প্রত্যেকেই সিট পাবে, প্রত্যেকেই ওই তাদের কথাগুলো পার্লামেন্ট। ডক্টর কাজী মোহাম্মদ মনিরুজ্জামান স্যার যেটা বললেন যে ভোটটা হচ্ছে একটা ঈদের উৎসব। আপনি 2001 সালের ভোটের পরে ভোলা সহ দক্ষিণ অঞ্চলে যে পরিমাণ সহিংসতা হয়েছে, 25,000-এর উপরে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। শুধু ভোলার চরফেশনে 200 হচ্ছে হিন্দু মহিলার ধর্ষণের শিকার, সারা বাংলাদেশে হচ্ছে 18,000 ধর্ষণের শিকার হয়েছে। যেটা আপনার কাছে আনন্দ, ওইটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। এই প্রচলিত যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় আমরা শুধু ভোটার, আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই। ওই এ পর্যন্ত বিএনপি যতবার ক্ষমতায় আসছে কোন হিন্দু পার্লামেন্টে যেতে পারেনি এক গৌতম চক্রবর্তী ছাড়া। তাহলে আমরা এই দেশে যদি তখন আমরা 12% হিন্দু ছিলাম, তো 12% হিন্দু আমরা চিরকাল খালি ভোট দিয়ে যাবো, কিন্তু আমরা কোনো জায়গায় বসে আমাদের কোনো কথা বলতে পারবো। ঠিক একইভাবে এখন যে পজিশন আছে বর্তমান নির্বাচন ব্যবস্থায়, বিএনপি 30 থেকে 35% ভোট পায়। সেই ভোট পেয়ে তারা সরকার গঠন করবে, আর বাকি 70% লোকগুলা ওই বিএনপির দ্বারা তার কথা শুনবে, তার দ্বারা শাসিত হবে। এইটা তো গণতন্ত্রের ভিত্তি হতে পারে না। গণতন্ত্র হতে গেলে গণতন্ত্রের বিশুদ্ধ সংজ্ঞাটা কি? গণতন্ত্রের বিশুদ্ধ সংজ্ঞাটা হচ্ছে যে গণতন্ত্র বলছে যে সমান প্রতিনিধিত্বের মাধ্যমে সমগ্র জনসাধারণ কর্তৃক পরিচালিত সমগ্র জনগণের সরকার। তাহলে আজকে যে এখন যে নির্বাচন হচ্ছে এটা তো স্বৈরতন্ত্র। যে চেয়ারে বসে সে ওই চেয়ার সে ছাড়তে চাইলেও চেয়ার তার ছাড়ে না। আমরা ওই সময় বিএনপিও একবার এইরকম শেখ হাসিনা টাইপের নির্বাচন করছিল, যার পরে টিকতে পারে নাই, আর শেখ হাসিনা তো টিকে গেল, যেভাবেই টিকে গেল। তা আমরা যে জিনিসটা চাই, আজকে যে সমস্ত মানে ইলেকশন হয়, সেই ইলেকশনে ছোট দল, ক্ষুদ্র দল, যে দলই থাকে, সেই দলে আপনি যখন এমপি হন 2 লাখ ভোটে কিংবা 1 লাখ ভোটে নির্বাচিত হচ্ছেন, তখন এই যে সারা বাংলাদেশে যদি 2.5 লাখ লোক আমার ভোট দেয়, যে আপনার 2.5 লাখের এই আমাদের কথাগুলো আপনি পার্লামেন্টে বলবেন, তা আমিও তো আপনার চাইতে কম না, আমি তো 2.5 লাখ মানুষের প্রতিনিধিত্ব আমি করব, এবং আমার কথাগুলো তো আমার পার্লামেন্টে বলা দরকার, কিন্তু আপনি তো সেই সুযোগ আমার দিচ্ছেন না। এমন একটা পজিশন তৈরি করে রাখছেন যে শুধুমাত্র আপনি চেয়ারে বসবেন আর আপনার চেয়ারের খুঁটি হয়ে আমরা পালকির মতো বহন করে বেড়াবো, এটা তো হতে পারে না। তো সেই কারণে আমরা বলতে চাই যে আমরা শুধুমাত্র ওই অনুষ্ঠানে আমি গিয়েছি, সেখানে আমার পিআর সিস্টেমও চেয়েছি, একই সঙ্গে আমরা চেয়েছি পৃথক নির্বাচন ব্যবস্থা, যেটা আমাদের একসময় ছিল এই ভারতবর্ষের মুসলিমরাই দাবি করেছে 1905 সালে, সেটা দীর্ঘদিন যাবত 1954 সাল পর্যন্ত আমাদের এখানে ছিল। এবং সেই ব্যবস্থাটা আওয়ামী লীগ যেদিন গঠন হয় 1954 সালের 21 থেকে 23 অক্টোবর ঢাকার রূপমহল সিনেমা হলে, সেখানে তারা একবার স্পষ্ট করে বলছে যে হিন্দুদেরকে এনি হাও পার্লামেন্ট থেকে বের করতে হবে। এবং সেই বের করার উপায়টা কি? বের করার উপায়টা হচ্ছে যদি পৃথক নির্বাচনটাকে বাতিল করি, সেখানে যৌথ নির্বাচনে আসলে আর হিন্দুরা পার্লামেন্টে ঢুকতে পারবে না। এবং ঠিকই তাই, যেখানে আমাদের 72টি সিট রিজার্ভ ছিল, সেখানে এই পৃথক নির্বাচন বাতিল হওয়ার পরে 1960 সালে যে নির্বাচন হয়, সেখানে হিন্দু সিট পাইছে মাত্র 3 জন। এরপরে সেটা ভেঙে যায়, পরবর্তীকালে 1962 সালে যে নির্বাচন, সেখানেও সেই 3 জন। তার মানে এই যে কৌশল করে মাইনরিটি সম্প্রদায়কে বিলুপ্ত করা, তাদেরকে তাদের প্রতিনিধিত্বটাকে অস্বীকার করা এবং তাদেরকে নানাভাবে হেনস্থা করা, এবং এই ব্যাপারে বিএনপি আরো সোচ্চার। আওয়ামী লীগ তো তবুও 10-12টা সিট পার্লামেন্টে হিন্দুদের আনে, যদিও তারা হিন্দুদের পক্ষে কথা বলার মতো কিছু নাই, কারণ তারা দলীয় ভাবে নির্বাচিত হয়। বিএনপি তো সেই কাজটাও করে না, এবং আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ 3 থেকে 4 জন দিবে, মানে নমিনেশন দিবে, এর বেশি হয়তো দিবে না। আমরা তো সংখ্যানুপাতে যদি এখনো 8% হই, তাতেও তো 3 8 24 জন আমরা সংখ্যানুপাতে পাই। তো আমরা তো সেই জিনিসটা আমরা পাবো না। তো আমরা যেহেতু পাবো না, আমরা বুঝতে পারতেছি যে এই বড় দলগুলো আওয়ামী লীগ, বিএনপি, এরা সর্বতভাবে মাইনরিটি জনগোষ্ঠীকে একেবারে ধ্বংস করার জন্য যা যা করার দরকার এই সমস্ত কুটো কৌশল তারা ছাড়ে। এখন তাদের অভিসন্ধি অন্য সম্প্রদায়কে, অন্য দলকে মানে ষড়যন্ত্রের মাধ্যমে, তথাকথিত গণতন্ত্রের মাধ্যমে অন্যগুলোর ঘাড়ের মানে টুটি চেপে ধরে নিজেদের বহাল তবিয়তে ক্ষমতা চায়। কিন্তু অন্য দল, যে দলগুলো আছে, ইসলামী দল হোক, আবার আমাদের ভিপি নুরের দল হোক, এদের নতুন দল, তারা হয়তো ক্ষমতায় থাকে নাই, মানুষ তো ক্ষমতার সুযোগ নিতে চায়, যে কারণে তাদের কাছে আসে নাই। তো যে মানে তারপরেও তাদের যতটুকু জনসমর্থন আছে, সেই সমর্থনের প্রতিফলন তো পার্লামেন্টে থাকতে হবে। তো সেই কারণে আমরা পিআর সিস্টেমও চাই, একই সঙ্গে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন আমরা চাই। এখানে বিএনপি ষড়যন্ত্র দেখছে না, বরং বিএনপি ষড়যন্ত্র করে সমস্ত জনগণকে মানে শাসন করতে চায়।
কুক্ষিগত করতে চায়, গণতন্ত্রের গলা টিপে হত্যা করতে চায়। এই হচ্ছে আমার। বিএনপি ষড়যন্ত্র করছে সেটা কিসের ভিত্তিতে আপনি বলছেন? বিএনপিও তো চাচ্ছে যে আগের পদ্ধতিতে নির্বাচন হতে, যে পদ্ধতি নতুন পদ্ধতির কথা বলা হচ্ছে সেটা আগে ছিল না। বিএনপি চাচ্ছেন যে আগে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে নির্বাচন হোক। এখানে বিএনপি ষড়যন্ত্রটা আসলে আমরা একটু বলি, আমরা 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত দেখেছি যে আগের যে যে নিয়ম ছিল সেটা একটা ব্যর্থ, এবং সেটা স্বৈর শাসন তৈরি করে, স্বৈর শাসক তৈরি করে। তো আমরা তো স্বৈর শাসক বারবার এই ছাত্র আন্দোলন করে এই হটাবো না। অতএব যেটা এমন একটা করা দরকার, সিস্টেম করা দরকার, যাতে বারবার এই স্বৈর শাসন আমাদের ঘাড়ের পর না চেপে বসে। এই পিআর সিস্টেম হলে প্রত্যেকেই সিট পাবে, প্রত্যেকেই ওই তাদের কথাগুলো পার্লামেন্টে বলতে পারবে। এখন যেমন আমরা দেখেছি যে শেখ হাসিনা কি বলে বিরোধী দলীয় নেতা বানাইছিল রওশন এরশাদকে, সে একবার নিজের দলের মন্ত্রীও থাকে, আবার এটা নিয়ে ভারতের অনেক সহ বহু নেতারা আসে, তারা বলছে যে আবার কোন ধরনের আপনি বিরোধী দল, আপনি আপনার দলের লোক মন্ত্রী, আবার আপনারা বিরোধী দল। এই সমস্ত প্রহসন আমরা বন্ধ করতে চাই একবার। আরেকটা বিষয় একটু আমি বলি আপনার কাছে, যে পিআর পদ্ধতির বিষয়টা বলা হচ্ছে বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দলের মধ্যে পিআর পদ্ধতিটাকে আসলে আপনার মনে হয় কার্যকর হবে? কারণ বাংলাদেশে তো 3টা 4টা বা 5টা দল, বড় দল বিএনপি, আওয়ামী লীগ বা জামাত ইসলাম, এছাড়াও বাকি সকল দলগুলো তো নির্বাচনে অংশগ্রহণ করবে। এতগুলো দলের মধ্যে থেকে কি আসলে পিআর পদ্ধতিটাকে কার্যকর করা সম্ভব হবে? সবকিছুই সম্ভব। আজকে আপনার সঙ্গে আমি মোবাইলে এই যে টক শো করছি, এটা এখন থেকে 20 বছর আগে বললে মানুষ উপহাস করতে, এটা একটা অসম্ভব ব্যাপার, এখানে বসে কি আর আমেরিকায় কথা বলা যায়? কিন্তু সবই সম্ভব যদি আমরা করতে চাই, আমাদের সদ ইচ্ছা থাকে। আমার মতে বিএনপির উচিত হচ্ছে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখা। তারাও এই ব্যাপারে একমত হওয়া উচিত যে আসলে সকল সম্প্রদায়ের, সকল মতের, সকল পথের প্রতিনিধিত্ব নিয়ে একটা ফুলের বাগান তৈরি হোক হচ্ছে পার্লামেন্ট। সেখানে যেন একচ্ছত্র ওই শুধু গোলাপ ফুল যেন না হয়, সব ধরনের ফুল যেন থাকে, এই চাওয়াটা বিএনপিরও হওয়া উচিত একটা বড় দল হিসেবে। গণতন্ত্রে পিআর পদ্ধতি অত্যন্ত সুন্দর একটি পদ্ধতি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো গণতান্ত্রিক জনগণ সৃষ্টির। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার দেশের বাড়ি, আমার গ্রামের বাড়ি ভোলা। আমি মনির ভাইকে একটা প্রশ্ন করি। কিছুদিন আগে, এই যে গত 2 দিন আগে, আমার ভোলা আপনার তজুমুদ্দিনে আপনার বিএনপির যুব দলের, শ্রমিক দলের লোকেরা মিলে আমার ভোলাতে দর্শনের শিকার, আমার দ্বীপ জেলা ভোলাতে দর্শনের শিকার। আজকে বিভিন্ন হুজুরেরা এই জন্য আন্দোলন করে স্বামী এবং স্ত্রীকে বেধড়ক পিটে তারপরে গণদর্শন করছে। এখন বিষয় হলো, এই যে আলেমদের একটা ঐক্য, এই ঐক্যটাতে সবচেয়ে বড় বিপত্তি হলো বিএনপির। এখন আলেমদের ঐক্য বিএনপি কখনই চায় না, ঠিক আছে? আলেমদেরকে সবসময় যখন ঐক্যের প্ল্যাটফর্মে আলেমরা আসছে, বিগত 20 বছর থেকে একেবারে যত দিন ছিল, আলেমদেরকে বিএনপি ব্যবহার করছে। ব্যবহার করে আলেমদেরকে শুরু পিছে থেকে আলেমরা যখন একটা প্ল্যাটফর্মে আসছে তখন আলেমদের মারবে। আমার মনির ভাই স্যার প্রশ্ন হলো, পিআর পদ্ধতি যদি বাংলাদেশে হয় তাহলে এদেশের মানুষের ভাগ্যের এবং গণতন্ত্রের সঠিক চর্চা হবে।